যদি ভালোবাসো সঞ্চারিনী। রাউফুন। প্রথম প্রেমে পড়ার বয়স কত তোমার? পাশ থেকে উত্তর আসে না। অধৈর্য হয় প্রশ্ন করা ব্যক্তিটি, কিছুটা জোরালো কণ্ঠেই আবারও একই প্রশ্ন ভেসে আসে। কি হলো? কই হারিয়ে গেলে? বলো, প্রথম কবে প্রেমে পড়েছিলে? সম্বিত ফিরল নুরির। বয়সন্ধির গাঢ় অনুভূতির সাগরে ডুবেছিল মেয়েটা। ইসহাকের ধমকে চমকে উঠে আমতা আমতা করে বলে, আমি যখন প্রথমবার প্রেমে পড়ি তখন আমার বয়স কেবল 13। নিজের বিয়ে করা স্ত্রীর মুখে এহেম উত্তর শুনে ভেতরে ভেতরে হোঁচট খেল ইসহাক। হোক দুর্ঘটনার কবলে পড়ে বিয়ে তো হয়েছে নাকি? অবশ্য প্রশ্নটা তারই, সে আগে কখনো প্রেমে পড়েছিল কি না সেসব জেনে তার কাজ কি? সে তো বিয়েটা নিয়ে বিন্দুমাত্র সিরিয়াস না। তবে ইসহাক ভেবেছিল এমন ইনোসেন্ট একটা মেয়ে কি আর ওসব করবে? কিন্তু না, তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে মেয়েটা এমন উত্তর দিল। তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে? কথাটা ভাবনায় আসতেই না চাইতেও মেজাজটা তুঙ্গে উঠে যায়। ক্রোধ সামলে চোখ সরু করে শুধালো, কার প্রেমে? বলবো না। তার মানে তুমি ছোট্টবেলা থেকেই এমন ইচড়েপাকা? আমি মোটেও ইচড়েপাকা নই, সেই একজনকেই এখনো পছন্দ করি। আমার পছন্দ তো আর বদলায়নি। সে তুমি পছন্দ করতেই পারো, কিন্তু ও তো অল্প বয়সে, এসবের কি বুঝতে তুমি? পাকাপোক্ত না হলে কি আর? দেখুন, আপনি প্রশ্ন করলেন, আমি সরল মনে বললাম। তাহলে এখন আমাকে ইচড়েপাকা বলা হচ্ছে কেন? আসলে সত্য কথার ভাত নাই হুহ। যাই হোক, আজ আমার আর তোমার যে বিয়ে হলো, কথা মতো তুমি কোনো দিন আমার সামনে আসবে না স্ত্রীর অধিকার চাইতে। গোপনেই থাকবে। কখনোই কোনো কল, টেক্সট বা দেখা করার কথাও ভাববে না। মানে টোটালি সবকিছু ভুলে যাবে। তীর্থর বিয়েতে গিয়ে আমাদের বিয়ে হয়েছে এই বিষয়টা গ্রামের লোকজন ছাড়া যেহেতু ব্যাপারটা কেউ জানে না, তাই এখানে কাউকে বলবে না। গ্রামের বিয়েটা আমি গ্রামেই পিষ্ট করে এসেছি। দীর্ঘশ্বাস ফেলে নুরি। ঝুমুর ওর মামাতো বোন। ওর মা অসুস্থ বলে বিয়েতে যেতে পারেনি। কিন্তু দাওয়াত রক্ষার্থে ওকে যেতে হয়েছে। সেখানেই তার জীবনের এমন ভয়াবহভাবে রদবদল হবে সে কি ভেবেছিল? লোকটার জেদের কাছে হার মেনে আজই গ্রাম ছাড়তে হয়েছে। নুরি অধর ভিজিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি চাইলেই আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি এসব কিছুতেই বাধা দেব না। আপনাকে যখন খুশি আমার কাছে আসার অনুমতি দেওয়া হলো, চাইলে কল, টেক্সট, টুইটারে, ইনস্টা, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে সবখান থেকেই যোগাযোগ করতে পারেন। আসছি। এই আসতে তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে যাব? নিজেকে কি ভাবো? নুরি হাসল। সেই হাসিতে কিছু একটা ছিল। সে স্মিত হেসে বলল, দেখাই যাক না, সময় সবকিছু বলে দেবে। কথা মতো আমি আপনার সামনে যাব না, কিন্তু আপনার জন্য তা নিষেধ করা হলো না, কারণ তো অবশ্যই আছে, তাই না? নুরি চলে এলো। একবারও পিছু মুড়ে দেখল না। ইসহাক ওর যাওয়ার পানে অপলক তাকিয়ে রইল। এই বিয়েটা তাকে কোথায় নিয়ে যাবে তার ভবিতব্য কি বোধগম্য হয় না। সেই মুহূর্তে ইসহাকের ফোনে কল এলো। ফোন রিসিভ করল। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। ইসহাক চাপা হুঙ্কার দিয়ে বলল, মাল সাপ্লাই নিখুঁত হইতে হইব। একটা কাজ ঠিক করে করবার পারোস না? একটা না একটা বেগরবাই করতেই হয়তো গো। এমনি ঝামেলায় আছি, তার মধ্যে আরেক ঝামেলা। ক্রোধে ফোনটা কেটে সড়কের মধ্যে ছুঁড়ে মারতে চাইল ইসহাক। তৎক্ষণাৎ আবার ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করেই বলল, এই বুড়ি রাখো ফোন। আমি কইছি না তাড়াতাড়ি আইতাছি। চুপচাপ ভাত খাইয়া ঘুমা, আমার লাইগা বইয়া থাকতে যেন না দেহি। ঘ্যাচাং করে ফোন কাটে ইসহাক। ফোন প্যান্টের পকেটে পুরে নিজের চুল মুঠো করে টেনে ধরল। বিয়ে নিয়ে কোনো রকম আগ্রহ ইসহাকের ছিল না, এখনো নেই। উটকো ঝামেলা একটা ঘাড়ে চাপল, একে যেভাবেই হোক ঘাড় থেকে নামাতে হবে। না হলে ধান্দা জমবে না। দ্রুত পা চালালো ইসহাক। কাজটা সম্পন্ন করে বাড়ি ফিরতে হবে। নুরি বাসায় এসে মায়ের রুমে উকি দিল, ওর মা এশারের নামাজ পড়ছে। নিজের রুমে এসে নির্বিকার চিত্তে গোসল সেরে বিছানায় বসল ল্যাপটপ হাতে নিয়ে। ফেসবুক ঢুকেই একজনের আইডিতে গিয়ে দেখল হাসি মুখের সেই যুবককে, যে এখন তার স্বামী। কি সুন্দর আঁকাবাঁকা দাঁতের সেই হাসি। এই হাসতেই তো সে বারবার উন্মাদ হয়ে যায়। ইসহাক রহমান। এই ইসহাক নামের মানুষটার মোহে ডুবেছে সে সেই বালেগা হওয়ার পর থেকেই। আর এখনো কেমন অথই জলে হাবুডুবু খাচ্ছে। কি সুন্দর তার চোখ, এই চোখে কি আছে? আচ্ছা, লোকটার কি মনে আছে ওর চেহারা? লোকটা তাকে কি অবলীলায় সাহায্য করেছিল? একটা সময় রোজই দেখা হতো। ছোট বলে ওকে চকলেট কিনে দিত, আদর করত। যখন তার বয়স 13 ঘরে, তখন এক বৃষ্টিমুখর দিনে লোকটার মাঝে হারিয়ে যায় বালেগা মেয়েটা। বয়সন্ধির চঞ্চল মেয়েটার হৃদয়টাও চঞ্চল হয়। তোলপাড় করা সেই অনুভূতি। হৃদস্পন্দনের সঙ্গে সর্বাঙ্গে কেমন কাঁপন ধরে গেছিল মেয়েটার। সর্বনাশের শুরু তো সেদিনই প্রথম হয়। অথচ 5 বছরে ওর মন কখনোই অতটা অশান্ত হয়নি। এভাবে বিয়ে হলেও নুরি বেশ খুশি। ঝুমুর এখন কি করছে? নিশ্চয়ই বরের সঙ্গে রোমান্সে ব্যস্ত। ওকে একটা ধন্যবাদ দিতে হবে। ওর জন্যই তো নিজের করে পেল মানুষটাকে।
মানুষটার প্রতিও যে কতটা তীব্রভাবে মোহাচ্ছন্ন তা কি কখনোই বুঝবে লোকটা? আপনি আমাকে কেন বিয়ে করলেন? আব্বা আম্মা বিয়ে দিয়েছে তাই জন্যই বিয়ে বসছি। আবার কেন? আপনি কেন করলেন? কথার পিঠে প্রশ্ন করল ঝুমুর। তীর্থ জবাব দিল না। উল্টে প্রশ্ন করল, আপনার বয়স কত যেন? 16। ভয়কাতুরে কম্পিত স্বর মেয়েটির। তীর্থ হাতের ঘড়িটি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখল। পরনে তার সুন্দর এক্সক্লুসিভ শেরওয়ানি। বিয়েটা এত দ্রুত আর এভাবে হওয়াতে তার মুখ ক্ষীণ মলিন হয়ে আছে। যদিও আয়োজনের কোনো ত্রুটিই রাখেনি তার বাবা। বিছানায় ভয়ে গুটিয়ে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে নরম স্বরে শুধালো, ভয় পাচ্ছেন? পাচ্ছি। কেন? আপনি আর আমি ছাড়া এই রুমে কেউ নেই তাই। তো এটাই তো স্বাভাবিক, স্বামী স্ত্রীর ঘরে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকবে না। আপনি কি আরো কাউকে আমাদের সঙ্গে রাখতে চান নাকি? রসাত্মক শোলানো তীর্থর স্বর। ঝুমুর নিরেট গলায় বলল, চাই তো। হ্যাঁ। গোল গোল চোখে তাকালো তীর্থ। আমার দাদি কইছে আপনের আর আমার বাসর ঘরে দাদিও থাকবো। কিন্তু দাদি তো এহনো আইলো না। দাদি কি কইছে জানেন? কি? বলেছে, কিলো ছুরি তোর সোয়ামীরে আমারে দিবি? তোর সোয়ামী যা সুন্দর হইছে, সুযোগ হইলে আবার বিয়া বইতাম তোর সোয়ামীর কাছে। আপনি কি বললেন? আমাকে দিতে চাইলেন? হ্যাঁ চাইলাম। আমি সোয়ামী দিয়ে কি করমু? আপনি সোয়ামী আই মিন স্বামী দিয়ে কি করবেন মানে? অন্যরা কি করে? কি করে তা দিয়া আমার কি কাম? আমি তো দেখতাছি না সোয়ামীর কোনো কাম আছে। এরকম শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে বাক্যলাপ কেন করছেন? বাক্যলাপ কখন করছি? কথা বলছি। ওইটাই। এই যে এখন শুদ্ধ কথা বলছেন। আসলে দাদির কথা মনে পড়লে অশুদ্ধ ভাষা মুখে আহে। ইস দাদি এহনো আহে না ক্যা? সে কি ঘুমাই গেছে? এখন কইটা বাজে? স্বামী স্ত্রীর ঘরে দাদিকে রাখবেন? আজ আমাদের বিয়ে হয়েছে, বিয়ে মানে বোঝেন? বুঝুম না কেন? বুঝি তো। ঘরে ঢোকার সময় দাদি কইয়া দিছে আপনি আমার কাছে আইজকা যা চাইবেন তাই যেন দিয়া দেই। আমি তো আপনারে কিছু দিমুই না, তাই খালি হাতে আইসি হিহিহি। দীর্ঘ আলাপের পর তীর্থ ঝুমুরের নৈকটে গেল। বিছানায় বসতে নিলে ঝুমুর লাফ দিয়ে বিছানা থেকে নামল। বিছানা থেকে নেমেই দেয়ালের সঙ্গে সিটিয়ে রইল কেমন। তীর্থ হতভম্বের মতো দাঁড়িয়ে ঝুমুরের দিকে তাকিয়ে রইল। তার এরকম কর্মকাণ্ডের মানে সে বুঝল না। ভারিক কি গলায় শুধালো, আপনার আমাকে এত ভয় পাওয়ার কারণ কি? আমাকে কি পছন্দ না? পছন্দ। তবে ভয় পাওয়ার তো অবকাশ নেই। আছে। আছে? চোখ সরু হলো তীর্থর। ঝুমুর মাথা নত করে ফ্লোরে পা খুঁড়তে খুঁড়তে ছোট করে জবাব দিল, কি শুনি? আপনি কাছে এসে যদি আমায় কামড়ে দেন? আমার ভয় করছে। এরকমটা মনে হওয়ার কারণ? খানিকটা ক্রোধান্বিত শোনালো তবে তার কণ্ঠস্বর। রাগ করছেন কেন আপনি? আমি কি এমনি বলেছি? ওই যে ময়না আছে না? ওর তো বিয়ে হলো সেদিন, ও যখন পরের দিন বাড়ি এলো আমি তো গিয়েছিলাম দেখতে, আমি দেখেছি ওর গালে কি বিশ্রীভাবে দাগ হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম এমন কিভাবে হয়েছে, ও কান্না করতে করতে বলল ওর স্বামী নাকি কামড়ে দিয়েছে, বিয়ে মানেই নাকি নরক যন্ত্রণা, বিয়ে হলেই নাকি এমন কামড়ে দেয়। ও খুব কাঁদছিল জানেন? তীর্থর ইচ্ছে করছে মাটির তলায় গিয়ে লুকাতে। এমন গর্ধব বউ তার। এই আধ পাগল মেয়েটাকে তার গলায় কেন ঝুলিয়ে দিল তার বাবা সে বুঝতে পারছে না। মেয়েদের বুদ্ধি তো এমনিতেই হাঁটুতেই থাকে, এর তো বোধ হয় হাঁটুতেও নেই, একেবারে পায়ের তলায়। সে গম্ভীর মুখে বলল, অলরাইট নাও গো টু স্লিপ। বুঝতে পারছি না কি বললেন? আপনি ইংরেজি বুঝেন না? না। মিথ্যা কথা বলার জায়গা পান না? 11-এ পড়ছেন, এই সামান্য ইংরেজি বোঝেন না? আমি পড়ি না। আবারও মিথ্যা, আসুন বিছানায়। আপনি যদি ভেবে থাকেন আমি সোফায় ঘুমাবো সেই আশায় গুড়ে বালি। আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। আপনি নির্ভয়ে পাশে শুয়ে পড়ুন। আমি অসভ্য না সভ্য মানুষ, বিনা অনুমতিতে আপনাকে ছোব না। আর হ্যাঁ, বিয়ের শাড়ি বদলে আপনার যা ভালো লাগে পরে নিন, লাগে যে আপনার প্রয়োজনীয় জিনিস আছে। তীর্থ সোজা হয়ে শুয়ে কপালে এক হাত রেখে চোখ বন্ধ করে রইল। ঝুমুর প্রায় মিনিট পাঁচেক সেভাবেই দাঁড়িয়ে থেকে সুটকেস বের করে একটা সুন্দর সুতির শাড়ি বের করে পরে ফেলল। তারপর বিড়াল পা এগিয়ে এলো বিছানার কাছে। বিছানায় এসে অস্বস্তি নিয়ে গাঁট হয়ে শুয়ে পড়ল এক কোণায়। ক্ষণকাল পর তীর্থ গলা ঝেড়ে আবার জিজ্ঞেস করল, আপনি একটু আগে আমাকে ভয় পাচ্ছিলেন, এখন ভয় পাচ্ছেন না? তখন ভয় পাচ্ছিলাম কিন্তু এখন ভয় করছে না। ভয় পাওয়ার এখনো অনেক কারণ আছে। তীর্থ বিড়বিড় করে বলল কথাটা। ঝুমুর শুনতে পেয়ে বলল, না নেই। আপনিই তো একটু আগে বলছিলেন আপনি সভ্য মানুষ। তার বিয়ে খেতে এসে তার বেচারা বন্ধুটাও ফেঁসে গেল। বিয়েতে এমন ঝামেলা হবে সে কি ভেবেছিল? একবার ফোন করতে হবে ইসহাককে। নিশ্চয়ই বোম হয়ে আছে তার উপর। তার বউটাও গ্রামের মেয়ে, আবার বর্ষরও মিথ্যাবাদী। বাবা মেয়েটার মধ্যে কি পেল কে জানে? এই মেয়ে নাকি এসএসসিতে 2বার ফেল করে 3য়বার পাশ করেছে। হিসেব মতো মেয়েটার বয়স 18 অথবা 19 হয়। কিন্তু তাকে মিথ্যা বলল।
তীর্থর ঘুম আসছে না, বিয়ে করা বউ পাশে শোয়া এমতাবস্থায় শুদ্ধতম পুরুষ হয়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করার মতো কাজ। অবশ্য সে শুদ্ধ পুরুষই। পাশ ফিরে শুতে যাবে, কানে বিকট শব্দ এলো, যেন কলের মেশিন চলছে। বড্ড উদ্ভট শোনালো শব্দগুলো এই মুহূর্তে তীর্থর কাছে। এই শব্দগুলো ঠিক এমন লাগছে, ভরভর ভুস ভুস। ইসহাক যখন নিজের বাড়ি ফিরল তখন ভোর 4টে। ঘরে গিয়ে দেখল তার দাদি নামাজ পড়ছে। বৃদ্ধার নামাজ শেষ হওয়ার অপেক্ষা ইসহাক করল না। ফ্রেশ হয়ে আবার ফিরে এলো। দেখল টেবিলে খাবার বাড়ছেন বৃদ্ধা। ইসহাক গম্ভীর মুখে টেবিলে বসতে বসতে বলল, আমি বলছিলাম জাগবা না, তাও জায়গা কি মজা পাও? বৃদ্ধা কাপা কাপা গলায় বললেন, তুমিও জানো তুমি বাড়ি বা আইলে আমার অশান্তি লাগে। তুমি যে ব্যবসা করো ওইটাই তোমার প্রাণের ঝুঁকি আছে। ব্যবসাটা ছাড়ন যাই না? ছাইরা দিছি, এখন শান্তি? 70 বছর বয়সী বৃদ্ধার মুখ জলজল করে উঠল। পুলকিত হয়ে বললেন, সত্যি? এতদিন কইলাম ছাড়লা না, হঠাৎই কি হইল? ইসহাক রহমান একবার যেইহানে থুথু ছিটায় ওইহানে আর পা মারাই না। বেইমানি ইসহাকের রক্তে নাই, তাই বেইমানদের জায়গাও তার জীবনে থাকবো না। এতদিনে একটা ভালা কাম করছো, ওহন চেষ্টা করো ভালা কিছু করণের। বুড়ি ওহন মাথা না খাইয়া ভাত খাও। শান্তি বেগম বসলেন, ভাত বেড়ে নিজের প্লেটে নিলেন। হাত কাঁপে তার। ইসহাক খেয়াল করল, খিটমিট করে বলল, শরীরে একরত্তি শক্তি নাই, তাইলেও রাত জাগা লাগবো তোমার। আমারে দেইখা তোমার মায়া হইলে ঘরে নতুন সদস্য আনতা। একা একা বেগ কাম করি এই বয়সে আইসা। বিয়া কইরা বউ আনবা কবে? আমার শরীরটা এইবারে বিশ্রাম চাইতাছে। বিরক্ত হয় ইসহাক, কিন্তু পরক্ষণেই ওর চোখে নুরির চেহারাটা ভেসে উঠল। সে না খেয়ে উঠে রুমে এলো। শান্তি বেগম ডাকলেন ভাঙা ভাঙা গলায়, বিয়ের কথা কইলেই এমন করো ক্যা? আর কতকাল একলা থাকবা? ইসহাক বিয়ে করতে চাইনি আগে, কারণ তার অবৈধ ব্যবসা ছিল। কিন্তু গতকাল রাতে সামান্য কথা কাটাকাটি হওয়ায় সে ওই ব্যবসা থেকে বের হয়ে এসেছে। কথা কাটাকাটি আগেও হয়েছে বসের সঙ্গে, কিন্তু কাল কি হলো যে ব্যবসা থেকে একেবারে বের হয়ে এলো সে? বারবার নুরির কথা মনে হচ্ছিল। যখন একবার বিয়েটা হয়েই গেছে তখন তা থেকে বের হতে চায় না সে। কিন্তু এত বছর যা হয়নি সেটা কালই কেন হলো? মেয়েটা কি তার জীবনে লাকি চার্ম হয়ে এলো? বয়সের তফাৎ অনেক নুরির সঙ্গে তার। 18-19 বছর বয়সী মেয়েটা আর সে 36 বছর বয়সী। অবশ্য তারা 3 বন্ধুই গো ধরে বিয়ে করেনি এত বছর। তার আর তীর্থর তো গতি হলো এবারে রিদিকের পালা। ইসহাক রিদিককে ফোন দিল। রিদিক ফোন সময় নিয়ে তুলল, কণ্ঠে ঘুম ঘুম ভাব। তুই এখনো ঘুমাচ্ছিস? ব্রো, ইটস অনলি 5 AM রাইট নাও। ওয়াক আপ। হোয়াট? আই সেইড ওয়াক আপ, আর তোর হাতে মাত্র 10 মিনিট। এর মধ্যে এসে হাজিরা দিবি? ভাই তুই সময় আমায় এমন প্যারা দিস কেন? আমি দ্বিতীয়বার আর বলবো না। রিদিক কাদো কাদো গলায় বলল, অভিশাপ দিলাম, জীবনে বউ পাবি না তুই। অভিশাপটা আগে দিলে কাজে দিত, এখন আর কাজ হবে না। বিকজ আই অলরেডি হ্যাভ হ্যা ওয়াইফ। হোয়াট? কিভাবে? আস্তে চিল্লাছিস কেন? জায়গা মতো কি কিছু কামড়ে দিয়েছে? রিদিক ভ্যাবাচেকা খেয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। ইসহাক ফোন কেটে দিয়ে নুরির আইডি খুঁজতে লাগল। খোঁজাখুঁজি করে পেল। ভোরবেলা আড়মোড়া ভেঙে বসল ঝুমুর। তীর্থ পাশ ফিরে শুয়ে বড়সড় হা করে ঘুমাচ্ছে। ঝুমুরের মাথায় দুষ্টুমি চাপল। সে শাড়ির আঁচল কুচি করে ধরে সাবধানে বিছানা থেকে নামল। লোকটা তখনও মুখ হা করে ঘুমাচ্ছে। তার কাছে এখনো রাতের কিছু চিপস আর চকলেট রয়েছে। তীর্থ রুমে আসার আগে সে চিপস খেয়েছে। খিদে তার সহ্য হয় না। সে একটা চিপসের প্যাকেট খুলে চিপস নিয়ে তীর্থর হা হয়ে থাকা মুখে দিল। চিপস মুখে যেতেই লোকটা খাওয়া শুরু করে দিল। একের পর এক চিপস মুখে দিচ্ছে আর সে সেগুলো খাচ্ছে। আবার ঘুমিয়ে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়েও কেউ একটা পুরো চিপস সাবার করতে পারে? এটা ঝুমুরের কল্পনাতেও আসেনি। সে এবারে শাড়ি নিয়ে তীর্থর মুখে দিল। ঝুমুরকে অবাক করে দিয়ে তীর্থ শাড়ি চিবাতে শুরু করল। ঝুমুর শাড়ি টানতে লাগল। তীর্থর ঘুম হালকা হলো। সে এখনো শাড়ি দাঁতে দিয়ে চেপে ধরে আছে। খিলখিল করে সহসায় ঘর কাঁপিয়ে হেসে উঠল ঝুমুর ফ্লোরে বসে। তীর্থ ঘুম চোখে অবাক হয়ে যায় ঝুমুরের হাসি দেখে। মেয়েটাকে খুব সুন্দর লাগছিল। একদম প্রাণবন্ত মনে হচ্ছিল শিশিরে ভেজা বকুল ফুল। পরক্ষণেই সে ঘর থেকে বেরিয়ে আসে। তড়িঘড়ি করে উঠে বসে। এটা কি করছিলেন আপনি? আমার মুখে শাড়ি গুজে দিয়ে আমায় দম বন্ধ করে মারতে চাইছিলেন? আয় হায়, কি কন এগলা? 10টা না 5টা না, একটা মাত্র স্বামী আমার। তারে নাকি মুখে শাড়ি গুজে দিয়ে মারব? বলি আপনেরে মারতেটা রতে হলে এভাবে কেন মারব? আপনেরে মারলে এত সুন্দর কালাচাঁদ জামাই কই পামু? আমি চোখে কম দেখতে পারি কিন্তু গাধা না, আমি জানি এভাবেও মারা যায়। আপনার তাই মনে হয় স্বামী? আমি আপনেরে মারব? মারতেও পারেন আপনি, যা ডাকাতিনি সন্দেহ নাই। বলুন আমার মুখে শাড়ি গুজে দিয়েছিলেন কেন? আপনি আমার শাড়ি খাইতেছিলেন?
সেইটাও বহুত মজা কইরা। কি? হো হো হাসা কথা কইছি। আজগুবি কথা। এই দেখুন একটা পুরো চিপসের প্যাকেট সাবার করেছেন ঘুমিয়ে ঘুমিয়ে। এই সুতাকৃমি মিথ্যা কথা বইলেন না। মিথ্যা কথা বলা যে আপনার বাতিক তা কি আমি জানি না? ইয়াক সুতাকৃমি? আমায় সুতাকৃমি বললেন? আপনি যে কানা বাবা। মানে? মানে আপনি যে চশমা ছাড়া চোখে দেখেন না জানি না ভেবেছেন? তুমি যে ধরফরানি জানো? কি ফোরানি? কাল রাতে ঘোর ঘোর শব্দ করে ঘর কাঁপিয়েছ। সুতাকৃমি কোথাকার? শোনেন সুতাকৃমি বলবেন না, এটা শুনতে খারাপ লাগে। আমাকে শুকরি বলবেন সংক্ষেপে। আপনি হুমায়ুন আহমেদ স্যারের বই বেশি পড়েন তাই না? তুমি কিভাবে বুঝলে? আপনি বুঝলেন কিভাবে? সুতার সু আর কৃমির কৃ শুক্রি, এটা হুমায়ুন আহমেদ স্যারের লেখা প্রজেক্ট দারুচিনি দ্বীপ গল্প থেকে নেওয়া। এই যেমন ধরেন আপনাকে কানাবাবা নাম দিলাম, এটা কিন্তু আমি ওখান থেকেই দিয়েছি। তেমনি আপনিও আমাকে সুতাকৃমি নামটা দিয়েছেন। ইউ আর জাস্ট ইম্পসিবল। আমার সঙ্গে তর্কে আসবেন না, একদম না। হায় মেরা কানাবাবা জামাই। তীর্থ রেগেমেগে ওয়াশরুমে গেল। ধোপাস করে দরজা লাগিয়ে দিল সে। তম্বন্ধে তীর্থর ফোন বেজে উঠল। ঝুমুর কোনো কিছু না ভেবেই কল রিসিভ করল। কি রে কানা বাবা, বাসর রাতে কি করলি মাম্মা? বিয়ে থা করে তো সিঙ্গেল নাম ঘুচালি, এবারে আমাদের জন্যি পাত্রী দেখ, তোর শালিকা টালিকা আছে নাকি? থাকলে আমাদের একটু সুযোগ সুবিধা হতো। ওহে বৎস, আমি কানি আম্মা বলছি। অপেক্ষা করো বৎস। কানাবাবা বাথরুমে এখন সে হাগু দিতে বসেছে এবং একটু পর পর ফুসফুস আওয়াজ ছাড়ছে। আর দুঃখের সহিত জানানো যাচ্ছে যে কানা বাবার কোনো শালিকা নাই। তো আপনার জন্য বালতি বালতি সমবেদনা। কানি আম্মা ফুসফুস আওয়াজ কি সব বলছেন? বৎস, আমার বর যদি তোমার কানাবাবা হয় আমি তো কানি আম্মাই হব তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো। আচ্ছা রাখি বৎস। হতভম্ব হয়ে ওপর পাশের ব্যক্তি ফোন রেখে দিল। পরক্ষণেই ব্যাপারটি বুঝতে পেরে সমস্বরে হেসে উঠল রিদিক। ইসহাক একটু পর পর তীক্ষ্ণ চোখে তাকাচ্ছে রিদিকের দিকে। বরাবরই চুপচাপ থাকা ছেলে সে। তীর্থ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ঝুমুর পায়ের উপর তুলে পা দিয়ে গোল করে বসে আছে। যোগাসন করছে নাকি? কিন্তু জিহ্বা কেন বের করে আছে? তীর্থ ঝুমুরের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই হ্যালো, আপনি এমন জিহ্বা বের করে আছেন কেন? দেখছেন না মশার উপদ্রব বেড়েছে, ঘরে টেকা যায় না। আমি ভাবলাম একটা কাজ করা যাক, সারা শরীর যখন খাচ্ছে জিহ্বাই খেলে কি হবে? জিহ্বায় খাক রক্ত। আসলে আমার একটা এক্সপেরিমেন্টও হবে। কি রকম? এই যে মশারা জিহ্বা থেকে রত খাই কিনা, আপনি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র থেকে হলুদ হিমু কালো র‍্যাপ পড়েছেন? ওখানে হিমু এরকম এক্সপেরিমেন্ট করে। তাই আমি একবার ট্রাই করে দেখলাম, এটা কিন্তু সত্যি, মশারা জিহ্বায় কামড় দেই না। তীর্থ ভেবেছিল হুমায়ুন আহমেদের ভক্ত সে একা এত, কিন্তু এই মেয়ে তো এমনই ভক্ত যে মহিলা হিমু চরিত্র হওয়ার চেষ্টা করছে। তীর্থ মাথা থেকে এসব ঝেড়ে ফেলে ধমকের স্বরে বলল, আপনি যে আস্ত একটা গর্ধব তা আবারও প্রমাণ হলো। যান, ফ্রেশ হয়ে নিচে নামুন। সবাই কি ভাববে? এত বেলা হলো, নতুন বউ এখনো ঘরে বসে আছে। ঝুমুর কিছু বলল না, সে মুখ গোমরা করে ওয়াশরুমে গেল। তীর্থ রুম থেকে প্রস্থান করল। দাদির একটা কথা মনে পড়তেই যে ঘুরে এলো চট করে। চমকে উঠে তীর্থ। বুকে হাত দিয়ে দেখে বুক ধরফর করছে। ঝুমুর মাথা চুলকে প্রশ্ন করল, বাত জ্বর নাকি আসে বিয়ের পরদিন? কই, আমার তো জ্বর এলো না। দাদি বলেছে জ্বর এলেই নাকি বুঝবে কিছু মিছু হইছে। আচ্ছা, বাত জ্বর কখন আসবে? ঝুমুরের কথায় তীর্থর মনে ধাক্কা দিয়ে ফেলে দিতে ঝুমুরকে। কিন্তু সে নিতান্তই ভদ্র ছেলে। তবুও দাঁত খিটমিট করে বলল, বাত জ্বর আসার মতো আমাদের মধ্যে কিছুই হয়নি যে আপনার বাত জ্বর হবে। যান এখান থেকে। আউট। ঝুমুর সুরসুরিয়ে চলে গেল বাথরুমের দিকে। আশ্চর্য, রেগে গেল কেন? 8 বছর বয়সেই নুরির পিরিয়ড শুরু হয়। ক্লাস 2তে পড়া বাচ্চা একটা মেয়ে, আতঙ্কে সর্বাত্মক কাঁপছিল মেয়েটার। ভয় কাউকে কিছু বলতে পারছিল না। মেয়েটা তো বোঝেও না পিরিয়ড বিষয়টি আসলে কি। বাথরুমে গিয়ে যখন দেখল স্কুল ড্রেসের স্কার্টটায় লাল ছোপ ছোপ রক্ত, তখনই আতঙ্কে চিৎকার করে উঠল। কি হয়েছে? কাঁদছিস কেন? ওর বান্ধবী ওকে জিজ্ঞেস করল। নুরি কিছু বলতে পারল না। কেবল আস্তে করে বলল, আমার ব্যাগটা একটু আনবি ক্লাস থেকে? রুমানা কিছু বলে না নুরিকে এভাবে কাঁদতে দেখে। ব্যাগ এনে দেয় আর বলে, এখন মিস যেতে দেবে না, তুই পালিয়ে যা। স্কুল থেকে ওদের বাড়িটা বেশি দূরে নয়, হেঁটেই ফেরা যায়। তাই মায়ের আসার অপেক্ষা না করে স্কুল থেকে পালালো মেয়েটা। কিন্তু মাঝ রাস্তায় ওর পেটে ব্যথা বেড়ে যায়। হাঁটতে না পেরে বসে পড়ে রাস্তায় ডুকরে ডুকরে কেঁদে বুক ভাসাচ্ছিল। ঠিক তখনই একটা ছেলে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তপ্ত দুপুরে রোদের মাঝে বটগাছের মতো ছায়া দিচ্ছিল ছেলেটা তাকে। সদ্য গলার স্বর চেঞ্জ হওয়া ছেলেটা প্রশ্ন করে, এই পিচ্ছি হারিয়ে গেছ? নুরি দুঠোঁট কামড়ে সহ্য করে পেটের ব্যথা। টলটলে চোখে তাকায় লোকটার পানে। ক্রন্দনরত স্বরে বলে, উহু, পেট ব্যথা করছে খুব। লোকটা কি বুঝল কে জানে।
সাধারণত 8 থেকে 9 বছর কিংবা 11 থেকে 15 বছর এর মধ্যে একটি মেয়ের পিরিয়ড শুরু হতে পারে। এক্ষেত্রে অল্প বয়সে যদি এসে যায় তবে সেটা বংশগতি কারণেও হতে পারে, আবার স্বাভাবিকও হতে পারে। প্রথমবার যখন মেয়েরা প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ তারা বাচ্চা বয়স অল্প হওয়ায় ঘাবড়ে যাবে, ভয় পাবে, তখন তাকে স্বাভাবিক করতে হবে পরিবারের প্রত্যেকটা মানুষকে। মেয়েটা এমনভাবে বসেছিল যে নিচের দিকে চোখ পড়লেই দেখা যাচ্ছে। ওই অবস্থাতেই বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নেয় এক হাতে। ছোট্ট ছোট্ট হাতে গলা পেঁচিয়ে ধরে নুরি, ঠিক যেমন একটা বাচ্চা তার বাবার কোলে গিয়ে ভরসা পেয়ে গলা জড়িয়ে ধরে সেভাবে। ছেলেটা ওকে নিয়ে হাঁটতে হাঁটতে শুধায়, চকলেট খাবে? পেটে ব্যথা ভাইয়া? ব্যথা করবে না, তোমার মা আসেননি নিতে? আপনি কিভাবে জানেন মা আসেন নিতে? আচ্ছা ভাইয়া, আপনি কি ছেলেধরা? আমাদের উপর নজর রাখেন বুঝি? গোল গোল চোখে তাকিয়ে সরল নুরি প্রশ্ন করে। ছেলেটা হেসে উঠে, মেয়েটা তো বেশ পাকা পাকা কথা বলে। নুরির চোখ পড়ে ছেলেটার সদ্য গজানো গোফের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, হাসিটা সুন্দর খুব ছেলেটার। ছেলেটা বলে, ছেলে ধরারা কেমন দেখতে হয় জানো? কেমন? ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নুরি। কালো কুচকুচে ওদের চুলগুলো জট পাকানো, হাতে থাকে মস্ত বড় একটা ব্যাগ, ব্যাগে থাকে বিভিন্ন বাচ্চাদের কাটা মাথা, একেবারে তক্ষকের মতো ভয়ঙ্কর। আমার কাছে কি বড় ব্যাগ আছে? আমাকে কি ভয়ঙ্কর দেখতে? না, তাহলে তুমি ভালো লোক? ছেলেটা হাসে আবারও। ওর গজ দাঁতের সেই হাসিটা আবারও চেয়ে থেকে দেখে ছোট মেয়েটা। ওর বাড়ির সামনে গিয়ে ওকে নামিয়ে দিল ছেলেটা। নুরি অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। বিস্মিত হয়ে শুধায়, তুমি আমার বাড়ি চেনো? না চিনে তোমায় আনলাম কিভাবে? কিভাবে? তোমার মাকে তোমায় আনার সময় রোজ দেখি। তোমার বাড়ি কোথায়? ছেলেটা পাশের বিল্ডিংটা আঙুল দিয়ে ইশারা করে বলল, একতলা বাড়িটা। এরপর রোজ দেখা হতো ছেলেটার সঙ্গে মেয়েটার। ছেলেটাও আদর করে চকলেট কিনে দিত। ঠিক যখন 13 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে মেয়েটা, তখন ছেলেটা চলে গেল অন্যত্র। ছেলেটার বাবার ট্রান্সফার হলো চট্টগ্রামে। সেদিন নুরি অনুভব করে একটা শূন্যতা। বাড়ি গিয়ে ও গড়াগড়ি করে কাঁদে, ওর মা স্কুলে, বাবাও স্কুলে। বাড়িতে কেবল সে একা। ছেলেটা চলে যাওয়ার দুঃখে মেয়েটা এরপর থেকে রোজ কাঁদত। কেন কাঁদত কে জানে? কিরে মা, কি হয়েছে তোর? আজ দেরিতে ফিরলি কেন? মায়ের কথায় ভাবনার সুতোয় টান পড়ল নুরির। ও তড়িঘড়ি করে ফোনটা রেখে সোজা হয়ে বসল। কাঞ্চনা বেগম মেয়ের পাশে বসলেন। নুরি মায়ের কোলে মাথা রেখে শুল। ধীরে সুস্থে জবাব দিল, নোটস কালেক্ট করতে দেরি হলো মা। আর ঢাকার শহরে জ্যামের কি অবস্থা তা তো জানোই। আচ্ছা আয় খাবি। আমি গরমে এখন আবার গোসল করলাম। সে কি প্রেশার বেড়েছে? আরে চিন্তা নেই, আমি ঠিক আছি। প্রেশার বাড়েনি। নুরি উঠে বসল। বিচলিত হয়ে বলল, এত কথা বলো না মা। আজ আবারও রান্না গেছিলে তুমি? এত বারণ করি শুনো না কেন? উফাফ, এত বসে থাকতে ভালো লাগে না। শিল্পী কই? ওর আজ ছুটি। মা এমন জেদ করো কেন? তোমার কিছু হলে আমার কি হবে ভেবেছ? তোর বিয়ে হওয়ার আগে আমার যেন কিছু না হয়। তোর বিয়ে হলেই আমি নিশ্চিন্ত। মুহূর্তের মধ্যেই মেয়েটার বুকের ভেতরটা ধকধক করতে শুরু করল। আজ তো তার বিয়ে হয়েছে। অজান্তেই তার মায়ের ইচ্ছে পূরণ করেছে নুরি। ওর দীর্ঘশ্বাস ফেলে মায়ের অলক্ষ্যে বলে, নিশ্চয়ই না খেয়ে আছো? কতবার বলি আগেই খেয়ে নেবে? আমার আসতে দেরি হলে বসে থাকবে না। তুমি কি আমার কোনো কথায় শুনবে না? না শুনবো না, সব সময় আমাকে রোগীর মতো ট্রিট করবি না। ভালো লাগে না আমার। নুরি দমে যায়। সে জানে কথা বাড়িয়ে লাভ নেই। সেই রান্না ঘরে গিয়ে টেবিলে খাবার সাজালো। নুরির সব পছন্দের খাবার রান্না করেছে তার মা। এই অসুস্থ শরীরে কেন এত কিছু করে মা কে জানে। খেতে বসে ও ফোন স্ক্রুল করছিল। হঠাৎই ইসহাকের একটা পোস্ট দেখল। যা দেখল তাতে ওর হাত পা থরথর করে কাঁপতে লাগল। কাঞ্চনা বেগম খেতে এসেছেন ততক্ষণে। নুরি কোনো রকমে হাত ধুয়ে যে অবস্থায় ছিল সেভাবেই পার্স হাতে ছুটে বেরিয়ে গেল। পেছনে থেকে কাঞ্চনা মেয়েকে বের হতে দেখে ছুটে গিয়ে ডাকলেন। নুরি কিছু শোনার মতো অবস্থায় নেই। উদ্ভ্রান্তের মতো ছুটছে কেবল। চোখ বেয়ে পড়ছে অঝোর ধারায় নোনা জল। ও যখন হসপিটালে পৌঁছালো দেখল জীর্ণশীর্ণ হয়ে ইসহাক হসপিটালের বেডে আছে। লোকটার মাথায় ব্যান্ডেজ। নুরি কিছুক্ষণ তাকিয়ে রইল। ইসহাক কারোর উপস্থিত টের পেয়ে চোখ মেলল। ওর মেজর কোনো ইনজুরি হয়নি। কাজটা ছেড়ে দেওয়াই পেছনে থেকে আক্রমণ করেছিল শত্রুপক্ষের লোক। রক্তও দিতে হয়েছে, সেজন্য ফেসবুকে ওর হয়ে পোস্ট করেছিল হৃদিক যে রত লাগবে। হৃদিক অবশ্য এখন নেই সেখানে। নুরি কাঁদছে খুব, নাক টেনে টেনে একাকার অবস্থা। নাক মুখ লাল হয়ে গেছে কান্নার দাপটে। ইসহাক প্রশ্ন ছুড়ল, তুমি? তোমাকে তো মানি না, ওসব শর্ত টর্ত আমি মানি না। আপনি আমার স্বামী, আপনার সব কিছু নিয়ে ভাবার অধিকার আমার আছে। সেটা আপনি চাইলেও আর না চাইলেও। খবর কোনো ধমকাধমকি আমাকে করতে আসবেন না। আমি শুনবও না আপনার কোনো ধমক। আজকে একটা কথা বলে দিচ্ছি, আমি আমার অধিকার ছাড়ব না।
কোনোভাবেই না। নুরি মোহরা নিজের অধিকার আদায় খুব খুব কঠোর। দীর্ঘশ্বাস ফেলে ইসহাক শুধায়, জানলে কিভাবে আমি এখানে? মানে? আপনার আইডিতেই তো পোস্ট করেছেন। আমি? হ্যাঁ। পরক্ষণেই মনে পড়ল হয়তো রিদিক করেছে পোস্টটা। বলল, আমি করিনি পোস্ট, ওটা আমার বন্ধু করেছে। এরকম কিভাবে হলো? বড্ড বেশি অধিকার ফলাচ্ছ। অসুস্থ বলে মেনে নিচ্ছি, না হলে কি? আমাকে এত নরম সরম মেয়ে ভাবলে ভুল ভাববেন। আমি মোটেও সাধাসিধা মেয়ে নয়। আমি যখন একবার বলেছি তখন অধিকার আমি ছাড়ব না, শেষ। ইসহাক উল্টো দিকে ফিরে হাসে। পরক্ষণেই মুখ গম্ভীর হয়ে বলে, বাড়ি যাও। আমার তেমন কিছুই হয়নি। সময় মতো যোগাযোগ করে নেব। আগে বলুন, মাথা ফাটালেন কেমন করে? পেছনে থেকে আঘাত করেছে। সাহস তো আর নেই, কাপুরুষের দল সব। সামনে থেকে ইসহাকের সঙ্গে লড়ার ক্ষমতা ওর 7 পুরুষের ছিল না। তুমি ওসব বুঝবে না। আপনার মতো মানুষের শত্রু? অবিশ্বাস্য। ওদের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে বেরিয়ে এসছি না? ওদের জায়গা মতো আগুনও লেগে গেছে। তাই ইসহাকের কাছে এসেছিল আগুন নেভাতে। আমিও দিলাম আগুন নিভিয়ে। চোখ মুখ কুঁচকে ফেলে নুরি বলে, ভাষার কি শ্রী! ভদ্রলোকের একই রূপ। আমি এমনই। আমাকে ভদ্র ভাবার কারণ নেই। আমি অভদ্রেরও উপরে লেভেলের। ইসহাকের কথায় আরো ভালোভাবে তাকালো নুরি। দেখল ব্যান্ডেজ করা অংশ লাল হয়ে আছে। ওর চোখ আবারও ঝাপসা হলো। মানুষটার মুখটা শুকিয়ে গেছে। নুরি কাঁদছে দেখে বিরক্ত হয়ে ইসহাক বলল, এই জন্যই মাইয়া মানুষ আমার পছন্দ না। কিছু হইলেই ফ্যাচ করে কাঁদে। অনেক রক্ত ঝরেছে আপনার ইসহাক। আরে এইগুলা আমার কাছে নুন ভাত। এত সহজে ইসহাককে কাবু করা সহজ না। নুরির কান্না থামে না, বরং বাড়ে। ইসহাক বিরক্ত হয় আবারও। বলে, তোমার আর আমার তো একই দিনে দেখা হইছে, তোমার উপর তো আমার টান নাই, তাইলে আমার উপর তোমার এত টান কেন? এমন ভাবে কাঁদছ যেন বহু বছর ধরে এই টান। স্বামীর উপর বউয়ের টান থাকবে না? তাহলে তোমার সেই প্রেমিকের কি হবে, যাকে দেখে 13 বছর বয়সেই প্রেমে পড়ে হাবুডুবু খাইছিলা? হতাশ হয় নুরি, কিন্তু কিছু বলে না। ফল কেটে খাওয়াতে থাকে কেবল। ইসহাকও খুশি হয় মনে মনে, তবে তা প্রকাশ করছে না। বউ তার একদিন না একদিন তাকে ঘরে তুলতেই হবে। তাই বেশি কথা বাড়ালো না সে। বউয়ের যত্ন গ্রহণ করতে থাকলো চুপচাপ। ফোন হাতে নিয়ে মেসেজ করলো রিদিককে, যেখানে আছিস সেখানেই থাক, ভেতরে আসবি না। আমার বউ এসেছে, তোকে দেখলে সে চলে যাবে। আমার আর আমার বউয়ের মাঝে খবরদার আসবি না। আমাদের দুজনকে একটু স্পেস দে। রিদিক বাইরে থেকেই চলে গেল। সব শত্রু হসপিটাল নিয়ে এলো, সে এখন তাকেই থাকতে দেওয়া হচ্ছে না। আজ একটা বউ থাকলে তারও দাম থাকত। যার বউ নেই তার মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ নেই। মুখ বেজার করে রিদিক কেটে পড়ল। সে বরাবর বিয়ে করতে চাইতো, কিন্তু তীর্থ আর ইসহাকের জন্য বিয়ে করতে পারেনি, অথচ তার আগেই বেটা 2টা বিয়ে করে ফেলেছে। মির্জাফর বেঈমান, বিড়বিড় করতে লাগলো রিদিক। যেতে যেতেই আকস্মিকভাবে একজনের সঙ্গে ধাক্কা লাগলো। ধাম করে পড়ে গেল তার একদম উপরে। রিদিক গর্জন করে বলল, কোন কানারে? মা গো মা, আমার কোমরটা গেল। এরপর আমার বউকে কি জবাব দেব আমি? কোমরের যদি এই হাল হয়, আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে না? অটোতে বসে নুরি বুঝল দুটো ছেলে তার সামনের সিটেই বসে আছে। সেও বসে পড়ল, কারণ তার দেরি হয়ে যাবে এই অটো ছাড়লে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার চেয়ে এই অটোতে বসা ভালো। নুরি সংকোচ করে গুটিয়ে বসল। অন্যদিকে তাকিয়ে থাকা নুরির মনে হলো তাকে কেউ ড্যাব ড্যাব করে দেখছে। মনে হচ্ছে যেন একটা ছেলে ওকে চোখ দিয়েই গিলে খাবে, সেভাবে তাকিয়ে আছে। নুরিও তাকালো, আর তাদের চোখাচোখি হয়ে গেল। নুরি নিজের অজান্তেই নিজেও তাকিয়ে রইল এক ধ্যানে। এই চোখ থেকে যে চোখ সরিয়ে নেওয়া দুঃসাধ্য। একবার কেউ তাকালে সেই চোখ থেকে চোখ সরানোর মতো দুঃসাহস করতে পারবে না। সে তাকিয়ে থাকতে থাকতেই শেষ, ওই ছেলেটাই নিজের চোখ সরিয়ে ফেলল। নুরিও সম্বিত ফিরে পেয়ে চোখ সরালো। দেখল পাশের ছেলেটা ভদ্রভাবে ফোনের দিকে তাকিয়ে আছে। ভদ্র ছেলেটাকে রেখে তবুও নুরির ওই অভদ্র ছেলের মতো তাকিয়ে থাকা ছেলেটিকেই ভালো লাগছে। কারণটা সে জানে, কারণ প্রচণ্ড অভদ্র মানুষটা তার একান্তই নিজের। আজকের দিনটা যে তার এত ভালো যাবে সে কখনোই কল্পনা করেনি। চোখের মালিক তখনও তাকিয়ে আছে ওর দিকে। ও অটো থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই রিদিক আর ইসহাকের মধ্যে কথা কাটাকাটি হলো। নুরি কেন যেন দাঁড়িয়ে থাকে, আর একপল লোকটাকে দেখার আশায় বুকটা কেমন করছে। অথচ নিষ্ঠুর মানবটা অটোতেই বসে রইল। হসপিটালের পর আজ 2 মাস পর লোকটার সঙ্গে আবার দেখা। প্রথমে ও ভেবেছিল ইসহাক হয়তো ইচ্ছে করেই অটো এনেছে কেবল তার জন্য। কিন্তু না, তার জন্য যদি আনতো তবে তো কথা বলতো ওর সঙ্গে। ইসহাক আর রিদিক আজকে আগে থেকেই ডিল করেছিল, অটোতে বা বাসে কোথাও যদি কাউকে ভালো লাগে তাকে পটাতে সাহায্য করবে। সে অনুযায়ী আজকে রিদিকের নুরিকে ভালো লাগে। ইসহাক অভদ্র লুক দেওয়ার মতো তাকিয়ে থাকে।
তবে হিতে বিপরীত হয়। কারণ তার চাহনিতে অভদ্রতা নেই, যা আছে এক আকাশ সমান মুগ্ধতা। মেয়েটা তো আর তার অপরিচিত নয়, তার ব্যক্তিগত নারী, কেবল তার। হৃদিক হিসহিসিয়ে বলল, তোকে অভদ্র লুক দিতে বলছিলাম হিরো না। তোর জন্য আমি একটা মেয়ে পটাতে পারি না। আমাকে সারা জীবন সন্ন্যাসীর মতো থাকতে হবে তোদের জন্য। তোরা এক একটা শত্রু না আমার। ইসহাক খিটখিটে গলায় বলে, আমি অভদ্র লুকই দিয়েছি, এখন এটাও যদি কারোর ভালো লাগে আমার কি করার? তুই দেখিসনি মেয়েটা তোকে কিভাবে দেখছিল? আমার দিকে একবারও তাকায়নি। ভাবলাম মেয়েরা ভদ্র ছেলেকে পছন্দ করবে। এখন দেখি অভদ্র সেজে থাকা ভালো। একইভাবে যদি হৃদিক সেই লুক দিত তাহলে হয়তো তাকে অভদ্রই বলে সরাসরি আখ্যা দিয়ে দিত, কিন্তু ইসহাকের ক্ষেত্রে আলাদা, তাকে সব সময় সবভাবে সব লুকেই সুন্দর লাগে। এখন এটা তো আর তার দোষ না। আমি কি করব? রাগ করিস কেন? রাগ করব না, ও অনেক সুন্দর। আমার ওকে জন্মের মতো ভালো লাগছে। ওর কথা ভুলে যা, মিনমিন করে বলল ইসহাক। মানে, কি বলতে চাইছিস তুই? মানে টানে জানি না। তুই ওর কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেল। ইম্পসিবল, এতদিনে একটা মেয়ে আমার পছন্দ হইছে, আমার ওরেই লাগবে। শান্ত ইসহাক হঠাৎই আক্রোশে ফেটে পড়ল। টেনে ধরল হৃদিকের কলার। চিবিয়ে চিবিয়ে বলল, বলেছি না ভুলে যা। হৃদিকও রেগে যায়, ইসহাকের হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। চিৎকার করে প্রশ্ন করে, কি সমস্যা তোর? যাকে আমি পছন্দ করলাম তাকে তুই নিয়ে নিবি? হ্যাঁ, শি ইজ অলরেডি মাইন, অনলি মাইন, তাই মন মস্তিষ্কে লাগাম টেনে দে। কিছুতেই না। হৃদিকের তোত্তাছোড়া গোছের কথায় ইসহাক শক্ত হাতে সপাটে চর বসালো। সে ছিটকে পড়ল মাটিতে। হৃদিকের অসহায় লাগছে। চোখ মুখ খিচে বন্ধ করে বলল, একটা মেয়ের জন্য আমাকে মারছিস? সে কেবল একটা মেয়ে নয়, আমার অর্ধাঙ্গিনী, খবরদার নিজের দৃষ্টি সংযত রাখবি পরবর্তীতে। হৃদিকের হাহুতাশ করার মতো অবস্থা। ওর হসপিটালের সেই নার্সের কথা মনে হলো। মুখটা জলজল করল মুহূর্তেই। ওই ধাক্কা খাওয়া মেয়েটাকে পটাতে হবে এবারে। ব্যথা ভর্তি গালেও হাত বোলালো। ইসহাক ওর মতিগতি বুঝতে পারে না। এগিয়ে এসে বন্ধুকে টেনে তুলে হাঁটতে বলে, মেরেছি ওর উপর নজর দিয়েছিস বলে। আমি কি জানতাম নাকি? আজকের ঘটনা মনে রাখবি, এজন্য আরেকটা চড় দিতে ইচ্ছে করছে। ইসহাকের চাপা হুমকিতে হৃদিক নিজের দুই গালে হাত চেপে ধরল। ঝুমুর গ্রামের মেয়ে। বিয়ের পরদিনই তীর্থ ওকে শহরে এনে উঠেছে। বিয়ের 2 মাসে ওকে নিয়ে তীর্থ কোথাও যায়নি। শহরে এসে নতুন এক জগতে প্রবেশ করেছে মেয়েটা, অথচ ওকে এনেই ঘরবন্দি করেছে, যেখানে সে গ্রামে নেচে কুদে জীবন পার করে। আজ ঘর থেকে বের হতে পেরে বুক ভরে শ্বাস নেয় মেয়েটা। তার চোখে চারপাশের সবকিছু একদম নতুন। আকাশচুম্বী বিল্ডিংগুলো তাকে অবাক করে তোলে। মনে হয় এই বিল্ডিংগুলো যেন আকাশ ছুঁয়ে ফেলতে চায়। গ্রামের ছোট ছোট বাড়ি আর খোলা আকাশের সঙ্গে এই পরিবেশ একদম আলাদা, ভিন্ন। শহরের ঝকঝকে রাস্তাগুলো দেখে সে মুগ্ধ। আলোকিত সড়ক, সিগন্যাল, দাঁড়িয়ে থাকা গাড়ির লাইন, মানুষ। এত বড় বিল্ডিং, এটা কি লোকজনের বাড়ি নাকি অফিস? চারপাশ দেখে প্রশ্ন করে ঝুমুর। তীর্থ ওর হাত ধরে রাস্তা পার হয়। শরীরে শিরশিরে এক অনুভূতি বয়ে যায় মেয়েটার সর্বাঙ্গে। গাড়ির শব্দ আর মানুষের কোলাহলে প্রথমে একটু ভয়ও লাগে। রাস্তায় এত এত ভিড় কেন? তবে শহরের উজ্জ্বলতা তাকে মুগ্ধ করে। সে তীর্থর ধরা হাতের দিকে তাকায়। লোকটার গৌরবর্ণ হাতের কাছে নিতান্তই ওর হাত কালো লাগছে। পুরুষ মানুষের এত ফর্সা হওয়া লাগবে কেন? আশ্চর্য। দোকানপাট আর শপিং মলের শাড়ি দেখে অবাক হয় আরও। বিশাল সাইনবোর্ডগুলোতে আলোর ঝলকানি। এই যে এত এত দোকান, এখানে এগুলো কি সবসময় খোলা থাকে? এবারেও তীর্থ নিশ্চুপ। বিরক্ত হয় মেয়েটা। ঝুমুরের মোটেও ভালো লাগছ না। একটা মানুষ এভাবে কিভাবে চুপ থাকতে পারে? বাসর রাতে এত মনে হয়নি লোকটা এত অল্প কথা বলে। এখানে আসার পর থেকেই এমন বোবায় ধরার মতো নিশ্চুপ থাকে। কেবল কাছে আসার সময় দুটো একটা কথা বলে অনুমতি নেয় যে সে তাকে ছোবে কিনা। ঝুমুরের তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা মানুষটা তার স্বামী। রাস্তার পাশে কিছু গাছপালা দেখে মনটা একটু হালকা হয় ঝুমুরের। এই মানুষগুলোকে দেখে তার মনে হয় সবাই যেন অদ্ভুত পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামের কাদামাটি ধুলোবালি যাদের নিত্যসঙ্গী, তাদের কাছে শহরের এমন উজ্জ্বলতা একেবারেই নতুন। তার পরনে লাল খয়েরি শাড়ি আর তীর্থর পরনে সাদা শার্ট। হাতা গুটানো। পেশিবহুল হাতটা যেন ফুলে ফেপে উঠেছে হাতের বাইরে থেকেই। মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে শার্টটা। শহরের লোকজনের আধুনিক পোশাকের মধ্যে তারা আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে একটা জায়গায়। এতক্ষণ চুপ করে থাকতে পারে না ঝুমুর। বলে, আমরা এখানে কারোর জন্য অপেক্ষা করছি? হু। এতক্ষণে মহাশয় একটা শব্দ বের করল। ঝুমুর ফের প্রশ্ন করল, কার জন্য? আসলেই দেখতে পাবে। অদূরে দেখা যায় হৃদিক আর ইসহাককে। ইসহাককে একদমই দেখা দেয়নি এতদিন। ওর বিয়েতে গিয়েই বেচারা ফেসেছে।
হৃদিকের শরীরে অত্যন্ত খারাপ থাকায় যেতে পারেনি বিয়েতে। বিয়ের 2 মাসেও ঝুমুরকে দেখেনি হৃদিক। তাই সে ঝুমুরকে নিয়ে এসেছে দেখাতে। হৃদিক এসেই বলল, আসসালামু আলাইকুম ভাবি সাহেবা, আমি হইলাম আবিয়াত্তা হৃদিক, অর্থাৎ আপনার ভাসুর দেবর হয়। তীর্থর মেজাজ চটে গেল। বলল, তুই যে অবিবাহিত এটা আমার বউ জানতে চেয়েছে? জানানো আমার দায়িত্ব না? তারা তো মির্জাফর আমাকে বিয়ে করতে দিলি না, কিন্তু তোরা ঠিকই বিয়ে করে বসে আছিস। এখন আমার ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না? ইসহাক বিরক্ত হয়। বলে, তোর কলের মেশিন থামাবি? হৃদিক বলল, তুই তো আরো আগে কথা বলবি না? একটা মেয়েকে পছন্দ করলাম, এতদিন পর সেও নাকি তার বউ। তো আমার তো নতুন কাউকে খুঁজতে হবে নাকি? মানে ইসহাকের বউকে কি তুই পছন্দ করিস নাকি? ঝুমুর কেবল ওদের কার্যকলাপ দেখে যাচ্ছে। ওদের 3 বন্ধুর মধ্যে ওর বড় অস্বস্তি হচ্ছে। ইসহাকের রাগ বাড়ে বলে, ও আমার বউর দিকে নজর দিয়েছিল। ওর চোখ দুটো যে আস্ত আছে সেটাই ঢের। ঝুমুর এতক্ষণে কথা বলল, মানে উনি কি নুরি আপুকে পছন্দ করেছে? ইসহাকের ভ্রু বেঁকে যায়। সুধায়, নুরি আপনার বড় ভাবি? হ্যাঁ, 3 বছরের বড়। ইসহাক বিড়বিড় করে বলল, দেখে বোঝা যায় না। একটা ছোট্ট বাচ্চা মনে হয়। হৃদয় মন ভাঙল। বলল, আমি কি জানতাম নাকি ওটা ওর বউ ছিল? খানিক থেমে নিজের মুখ দেখালো, শুকনো মুখে বলল, তীর্থ দেখেই অসভ্য বউ, পাগল লোক আমার কি হাল করেছে মেরে। ভালো করেছে। আমি হলে তো একেবারে মানচিত্রই বদলে দিতাম, যেন কোনো মেয়ে তোরে পছন্দ না করে। হৃদিক বেফাস বলে ফেলল, এখন এমন অবস্থা কোনো বেডা পছন্দ করলেও। তীর্থ আর ইসহাক হৃদিকের মুখ হাত দিয়ে চেপে ধরল। ঝুমুর চোখ বড় করে তাকিয়ে থাকে ওদের কাণ্ড দেখে। বোঝার চেষ্টা চালালো কথাটা। হৃদিক উম করছে। ইসহাক চাকরির ইন্টারভিউ দিয়েছিল একটা। প্রথমবারেই ওকে যে ডাকবে ওর কল্পনার বাহিরে ছিল। সত্যি মেয়েটা ওর জীবনে আসার পর থেকেই কেমন সবকিছুই ভালো হচ্ছে। মূলত চাকরি করাটা নুরির জন্যই। না হলে ও যদি বসে বসেও খায় তবুও সারা জীবন খেতে পারবে। কিন্তু নুরিকে অবৈধ টাকায় ঘরে আনবে না সে। চাকরি পেয়েই একদিন হুট করেই নুরির বাড়িতে হাজির হলো ইসহাক ওর দাদিকে নিয়ে। বৃদ্ধা এত খুশি বোধ হয় কখনোই হননি। হাতে করে নাকের ফুলও এনেছেন, আজই পরিয়ে যাবেন, নাকের ফুল না পরিয়ে উঠবেন না। বাড়ির ভেতরে এসে ইসহাক জীবনে প্রথমবারের মতো নার্ভাস ফিল করছে। হৃদিক জোর করে এসেছে ইসহাকের সঙ্গে। হৃদিককে সঙ্গে নিতে চায়নি সে কারণটাও স্পষ্ট। ওর এখনো মনে হয় হৃদিক নুরির উপর নজর দেবে। ভেতরে একটা আলাদা জ্বলুনি অনুভব করছিল। কিন্তু হৃদিক তার এই ইমোশনকে ফালতু বলেছে। ইসহাক ফাঁকে ফাঁকে ওকে দেখছে, চোখে ভস্ম করে দেবে সেভাবেই তাকাচ্ছে, দাঁতে দাঁত পিষছে। হৃদিক বলল, দাঁতে দাঁত পিষছিস না তো যেন আমাকেই পিষছিস। আমি বলেছি তো তোর বউর উপর নজর দেব না। ইসহাক কিছু বলে না, শান্তিও পাচ্ছে না। কলিং বেল চাপতেই একটা মেয়েলি অবয়ব এসে দরজা খুলে দিল। নুরি বাড়িতে ধূসর রঙের একটা গেঞ্জি প্লাজো পরা, কালো উড়োনা গলার 2 পাশে দিয়ে ফেলে রাখা। ইসহাককে দেখল একবার, তারপর নিজের দিকে তাকালো। একদম নিজেকে কাজের বুয়া লাগছে। সে ছুটে চলে গেল ঘরে। হাত পা থরথর করে কাঁপছে। মাকে যদি কিছু বলে ইসহাক, তবে যে সর্বনাশ হয়ে যাবে। উত্তেজনার টানটান মুহূর্তে ঘর থেকে শুনতে পেল খুব স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কথা বলছে। ইসহাক বলল, আপনি সেই না? বছর 15 আগে ছোট একটা মেয়েকে নিয়ে স্কুলে যেতেন আসতেন। মনে আছে আন্টি আমাকে? আমি ইসহাক মোহাম্মদ মিঠুন, আমার আব্বার নাম। আপনাদের বাড়ির পাশের একতলা বাড়িতে থাকতাম। বিস্তারিত বলার পর কাঞ্চনা বেগম চিনতে পারলেন। প্রশ্ন করলেন, তা বাবা আমার বাড়িতে হঠাৎই কি মনে করে? এবারে বৃদ্ধা শান্তি বেগম মুখ খুললেন। বললেন, আমার নাতির জন্য তোমার মাইয়ার বিয়ার সম্বন্ধ আনছিলাম মা। এতদিনে আমার নাতির কাউরে মনে ধরছে। তোমার মাইয়ারে ভার্সিটিতে আসা যাওয়া করতে দেখে তার পছন্দ হইয়া যায়। তাই আমি বিয়ের ব্যাপারে কথা বলতেই এসেছি। হৃদিক চোখ বড় করে তাকালো ইসহাকের দিকে। বউকে নাকি ভার্সিটি যাওয়া আসার সময় দেখে পছন্দ করেছে? ভাবা যায়? কি মিথ্যুক! ইসহাক টের পেয়ে ফিসফিস করে বলল, কি হইছে? ওইভাবে তাকায় আছোস ক্যা? তুই কি মিথ্যুক রে? ছোটখাটো মিথ্যা না বলে যদি বিয়ের কথা বলতাম না, দাদি সরাসরি উঠিয়ে নিয়ে যেতে চাইতো। তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে সেটা জানলে আমার শাশুড়ি কষ্ট পেতেন, উনি অসুস্থ মানুষ। নুরি সেজন্য বারণ করেছে কিছু জানাতে। ওহ! হৃদিক কথা শেষ করে হাসার চেষ্টা চালালো। কাঞ্চনা বেগম সরাসরি এমন কথা শুনে একটু অস্বস্তিতে পড়লেন বইকি। কিন্তু তবুও ভেতরে ভেতরে তিনি খুশি। বললেন, চাচি ইসহাকের বাবা মা ভালো আছে? উনাদের সহ একদিন আসুন, বিয়ের ব্যাপারে তো সব অভিভাবক থাকা জরুরি। ইসহাক প্রশ্নটা শুনে মাথা নত করল। হৃদিকের নিজেরও মুখটা বেজার হলো। শান্তি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার পোলা আর পোলার বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে।
আমরা যখন ঢাকা থেকে চলে যাইতাছিলাম সেদিনই হইছে। আমি আর ইসহাক অন্য গাড়িতে আছিলাম, তাই বাইচা আছি গোমা। অল্প বয়সে বাপ মারে হারাইয়া নাতিটা আমার ভাইঙ্গা পড়ছিল, অনেক পরিশ্রম করেছে, পড়াশোনাও করছে। আমারেও দেখছে, আমার সব খরচ, ওষুধের খরচ আমার 20-21 বছরের নাতি সব একা করতে লাগলো। আমরাও আবার ঢাকায় আইলাম, কিন্তু ততদিনে আমাগো একতলা বাড়িটা আমার ছোট পোলায় দখল নিছে। আমরা আবারও চইলা যায়। কাঞ্চনা বেগমের স্বামী 1 বছর আগে গত হয়েছে, স্ট্রোক করেছিল। 2 পরিবারের মধ্যে ভালোভাবে কথা হলো। নুরি সব আড়াল থেকে শুনেছে। ওর চোখও ভেজা। রুমে ঢুকে রুমানাকে ফোন করল সে। রুমানা ফোন তুলতেই বলল, আমাদের বাড়িতে আয় তো। আমি তো এখন হসপিটালে। আমি জানি না কিছুই, তুই আসবি আধ ঘন্টার মধ্যেই। রুমানা একজন নার্স। সেদিন ইসহাককে ওই দেখাশোনা করেছে। রুমানা গাইগুই করছিল দেখে নুরি বলল, আমাকে দেখতে এসেছে। এই সময় তোকে আমার দরকার। কথাটা বলেই লজ্জায় ফোন কেটে দিল নুরি। আধ ঘন্টার মধ্যে রুমানা এসে হাজির হলো নুরির বাসায়। বসার ঘরে ঢুকতেই রুমানা পরিচিত মুখ দেখতে পেল ইসহাককে, সে কিছুদিন আগেই দেখাশোনা করেছে। তার পাশেই আর একটা মুখ দেখে ওর চেনা মনে হলো, কোথায় যেন দেখেছিল। তখনই মনে পড়ল, এই সেই ছেলেটি, ওই অসভ্য অভদ্র ছেলেটা এখানে কেন? তার দেখায় যে কতটা বিরক্তি জাগছে তার ইদিকও লক্ষ্য করল। তবে কিছু না বলেই রুমানা সোজা নুরির ঘরে ঢুকে গেল। এদিকে কাঞ্চনা বেগম রান্নাঘরে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরেই তিনি হাতে নাস্তা নিয়ে ড্রয়িং রুমে এলেন। ইসহাক এবং তার দাদি তাদের মিষ্টি কথায় মুগ্ধ করলেন তাকে। বিয়ের তারিখ ঠিক হয়ে গেল আগামী শুক্রবার। বৃদ্ধা শান্তি বেগম বিদায়ের আগে নিজের হাতে নুরিকে নাকের ফুল পরিয়ে দিলেন। সবাই চলে গেলে রুমানা আর ধৈর্য ধরে রাখতে পারল না। রুমে ঢুকে নুরিকে সরাসরি জিজ্ঞেস করল, তোদের আগের বিয়েটা কিভাবে হয়েছিল? নুরি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, ঝুমুরের বিয়েতে গেছিলাম না, ওখানেই। তারপর নুরি ঘটনাগুলো স্মৃতির গভীর থেকে টেনে আনতে লাগল। সেদিন ভিড় ঠেলে একটু ছাদে গেছিলাম। জানিস তো, অনেক মানুষের ভিড়ে আমার মাথা ধরে যায়। ছাদে গিয়ে একটু শান্তি পাবো ভেবেছিলাম। তখনই ঘটে সেই ঘটনা। ছাদে যে ইসহাক ছিল আমি জানতাম না। বৃষ্টি হচ্ছিল, ছাদের মেঝে ভেজা ছিল পিচ্ছিল। হঠাৎ পা পিছলে গেল আমার। বাঁচার জন্য আমি সামনে যা পেয়েছি সেটাই টেনে ধরেছি। আর সেটা ছিল ইসহাক। ধপাস করে আমরা দুজন একসঙ্গে পড়ে যাই। আমার মাথার নিচে ইসহাক হাত দিয়ে রেখেছিল যেন আমি আঘাত না পাই। কিন্তু সেই অবস্থায় আমাদের এক প্ররা দেখে ফেলে। নুরি থেমে একদম নিল। তার চোখে এখনো সেই সময়ের বিব্রতকর অনুভূতি ধরা পড়ছে। ব্যাস, তারপর তো আর কিছুই বাকি থাকেনি। গ্রামে কেউ আমাদের কথা বিশ্বাস করেনি। সবাই ধরে নিল আমরা বাজে কিছু করছি। আমাদের নোংরামি ধরা পড়েছে। অনেক বোঝানোর পরেও কেউ বিশ্বাস করল না। সেদিনই ঝুমুর আর তীর্থ ভাইয়ার বিয়ের আগে আমাদের বিয়ে করিয়ে দিল। রুমানা পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল। নিজের পায়ের কাছে চেয়ারের হাতল চেপে ধরে বলল, এত ছোট একটা ঘটনা নিয়ে তোমাদের জীবনটা এভাবে বদলে গেল? নুরি মাথা নাড়ল। আমার বিয়ের পর ইসহাক আমাকে সেদিনই ঢাকায় নিয়ে চলে আসে। এমনকি তীর্থ ভাইয়ার সঙ্গেও কোনো কথা বলেনি। কিন্তু আমি সবাইকে বারবার বলেছিলাম কেউ যেন এই ঘটনা আমার মায়ের কানে না তোলে। আম্মু অসুস্থ মানুষ, এটা শুনলে উনি হয়তো আর সহ্য করতে পারতেন না। সবাই আমার কথা রেখেছিল। রুমানা একদৃষ্টিতে নুরির দিকে তাকিয়ে থাকল। গ্রামের মানুষদের ছোট বিষয় নিয়ে এমন বড় প্রতিক্রিয়া, আর নুরির মতো মেয়ের জীবন নিয়ে এমন সিদ্ধান্ত। সে মনে মনে ভাবল, এ ধরনের ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে। পরিশিষ্ট শুক্রবার সকাল থেকেই বাড়ির চারদিকে উৎসবের আমেজ। পুরো বাড়ি সহ রঙিন বাতি দিয়ে পুরো উঠান সাজানো হয়েছে। লাল আর সোনালি কাপড় দিয়ে প্যান্ডেল বানানো হয়েছে। সেখানে গায়ে হলুদের রং মাখানো পাত্রে সাদা গোলাপ আর গাঁদার মালা সাজানো। কাঞ্চনা বেগম আর অন্যান্য মহিলারা রান্নাঘরে ব্যস্ত। অন্যদিকে ছেলেরা উঠানে বসে মিষ্টি আর পান সাজাতে ব্যস্ত। নুরি তার ঘরে বসে একদৃষ্টে আয়নার সামনে তাকিয়েছিল। তার গায়ে মেহেদির গাঢ় রং, লাল বেনারসি আর গাঢ় সোনালি জুয়েলারি তাকে এক অনন্য সুন্দর করে তুলেছে। রুমানা তার পাশে বসে চুল বাঁধতে সাহায্য করছিল। রুমানা একটু রসিকতা করে বলল, নুরি এত চুপচাপ কেন? তোকে দেখে তো মনে হচ্ছে তুই বিয়ের কনে না, বরং পরীক্ষা দিতে যাচ্ছিস। নুরি একটু লজ্জা পেয়ে বলল, সবাই এত কাজ করছে অথচ আমি কিছুই করতে পারছি না। কেমন যেন অদ্ভুত লাগছে সবকিছু। রুমানা হেসে বলল, বিয়ের দিন কে কাজ করে ভাই? তোর কাজ করার দরকার আছে নাকি? ইসহাক ভাইকে দেখে মনে হলো তোকে অনেক ভালোবাসে। তোকে একেবারে রাজরানী করে রাখবে। দেখা গেল বিয়ের পরও তোকে কাজ করতে দিচ্ছে না। ইসহাক ভাই তোর জন্য সব করছে। তোর কপাল খুলে গেছে বুঝলি। ইসহাক পাশের ঘরে তার দাদি শান্তি বেগমের সঙ্গে বসে। ইসহাক পরেছে সাদা শেরওয়ানি আর লাল ফিতা দিয়ে বাঁধা পাগড়ি। তার দাদি তাকে কপালে চুমু দিয়ে বললেন,
তোর জীবন সুখী হোক ইসহাক। নুরিকে যেন কখনো কষ্ট না দিস। ইসহাক মাথা নিচু করে বলল, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বউকে রাখবো দাদি। তোমার বরের মতো এত দ্রুত তাকে ছাড়ব না। শান্তি বেগম মুখ বাঁকালেন ইসহাকের বেফাস কথায়। ছেলেটা বিয়ে করতে এসে লজ্জা যেন বাজারে বিক্রি করে এসেছে। বিকেলের দিকে ঝুমুর আর তীর্থ এসে পৌঁছালো। ঝুমুর নুরিকে দেখে বলল, আমাদের নুরি আপাকে বউ সাজে মিষ্টি দেখা যাচ্ছে, তাকে কেমন লাগছে আপনার কাছে? তীর্থ মাথায় হাত দিয়ে চুলকে বলল, আমার ঘাড়ে এখনো মাথা আছে, সেটা হারানোর আমার কোনো ইচ্ছে নাই। এখনো বাপ হওয়া বাকি। যদি পতিহারা না হতে চাও একথা বলতে বলো না। তীর্থর দিকে সরু চোখে তাকিয়ে ঝুমুর গেল নুরির কাছে। তীর্থ গেল ইসহাক আর হৃদিকের কাছে। ইসহাক হৃদিককে চাপা হুমকি দিয়ে বলল, খবরদার আমার বউর দিকে তাকাবি না, তাহলে তোর চোখ আর চোখের জায়গায় থাকবে না। চোখ দুটো তুলে মার্বেল খেলব। হৃদিক কাদো কাদো স্বর, তীর্থ তাহলে আমার বউকে দেখব কেমনে? তীর্থ হাসতে লাগল। প্যান্ডেলের মাঝখানে বিয়ের মঞ্চ। মঞ্চে লাল আর সোনালি কাপড়ে মোড়া সোফা রাখা হয়েছে। ইসহাক আর নুরি সেখানে পাশাপাশি বসেছে। কাজী সাহেব তাদের বিয়ের কার্যক্রম শুরু করলেন। আশপাশে সবাই খুব উৎসাহ নিয়ে দেখছিল। নুরি কিছুটা ভীতু মনে ইসহাকের দিকে তাকালো। ইসহাক তাকে এক পলক দেখে মৃদু হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তোমার পাশে। তারপর ফিসফিস করে বলল, গ্রামে যখন বিয়ে হলো তখন কিন্তু তোমাকে খুশিই লাগছিল, আজ কি হয়েছে? শুকনো মুখ কেন? নুরি কিভাবে বোঝাবে আজ তার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে? এ অনুভূতির নাম কি? ইসহাক সবার অলক্ষ্যে নুরির হাতটা চেপে ধরলে কেঁপে উঠে মেয়েটা। রুমানা একটু দূরে দাঁড়িয়ে বিয়ের পুরো অনুষ্ঠান দেখছিল। হঠাৎ হৃদিক এসে তার পাশে দাঁড়িয়ে বলল, আপনি এখানে এভাবে একা কেন? রুমানা একটু বিরক্ত হয়ে বলল, বিয়েতে এসেছি, সবাইকে দেখছি। আবার আশেপাশের কিছু বাদর আছে, সেগুলাকে তাড়ানোর কাজ পড়েছে, সেগুলাকে তাড়াচ্ছি। হৃদিক ওর কথায় পাত্তাও দিল না। সে কি বাদর নাকি যে পাত্তা দেবে? সে হেসে বলল, সবাইকে দেখছেন নাকি কাউকে খুঁজছেন লাইফ পার্টনার বানাবেন বলে? রুমানা চোখ সরু করে বলল, আপনি কেন আমার কথা জানতে চাচ্ছেন? আমি কাউকে খুঁজলেও বা আপনার কি? হৃদিক কৌশলে বলল, আপনার মতো সুন্দরী কেউ বিয়েতে একা একা থাকলে সেটা খুব অন্যায় মনে হয়। তাই ভাবলাম আপনাকে একটু সঙ্গ দিই। রুমানা কিছু বলতে যাচ্ছিল তখনই এক বাচ্চা এসে তার হাত ধরে টেনে নিয়ে গেল। হৃদিক হেসে বলল, আবার দেখা হবে সুন্দরী, তারপর সামনে বসিয়ে রাখবো সারা জীবন। ইহ জন্মে আপনার সেই শখ আর পূরণ হবে না। রুমানা মুখ বেঁকিয়ে চলে গেল। হৃদিকের পাশে তীর্থ এসে দাঁড়ালো। ওর কাঁধে ভর দিয়ে বলল, আহারে পটল না তাই না? পটিয়েই ছাড়ব। হৃদিক আর এবারে হাল ছাড়বে না। হাত ধুয়ে পেছনে লেগে থাকব। কোথায় লেগে থাকবি? পেছনে, যেখানে যেখানে লাগলে আর ছাড়াতে পারবে না। ভালো হয়ে যা বেটা বদমাস। তীর্থ হাসতে লাগল। ঝুমুর তার কান টেনে ধরে বলল, কি? মুখে লাগাম নাই? তীর্থ তার দিকে তাকিয়ে বলল, বর হয় আমি তোমার এভাবে কেউ কান ধরে? হৃদিক হো হো করে হাসতে লাগল। পরক্ষণেই মুখ গোমরা করে বলল, কবে যে আমার বউ আসবে আর এভাবে কান ধরে টেনে নিয়ে যাবে, সেই অপেক্ষায় আছি। বিয়ের শেষে সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, ইসহাক আর নুরিকে ঘরে নিয়ে যাওয়া হলো। বৃদ্ধা শান্তি বেগম তাদের দুজনকে দোয়া করে বললেন, তোমাগো জীবন যেন ভালোবাসায় ভইরা থাকে। খাস দিলে দোয়া দিলাম। নুরি ইসহাকের দিকে তাকিয়ে এক ধরনের নিরাপত্তাবোধ অনুভব করল। এই নতুন জীবনের পথচলায় ইসহাকের পাশে থাকাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ইসহাক ওর হাত ধরে নিয়ে যায় ছাদে। নুরি কেমন যেন কাঁপছিল। ইসহাক ওর কম্পনরত হাত ধরে বলল, কাঁপছো কেন? 13 বছর বয়সে যা অনুভব করেছিলাম আজ আবারও তা নতুন করে সজাগ হলো। ইসহাক ভাই, আপনি আমার চেহারাটা ভুলে গেছেন কিভাবে? একবারও চিনলেন না আমি সেই যাকে ছোটবেলায় কত দেখেছেন? আপনার চোখের সামনে বেড়ে উঠেছি আমি। এখন চিনে নিয়েছি তো। গাল ফোলায় নুরি। বলল, শুরুতে কেন চিনলেন না? ভুল হয়েছে আমার। চলো নিচে যাই, আমাদের বাড়ি যেতে হবে। তারপর হুট করেই ইসহাক প্রশ্ন করল, আমিই তোমার প্রথম প্রেম? মায়া ভরা দৃষ্টিতে তাকালো নুরি। বলল, এতদিনেও বুঝেননি? ইসহাক নুরির কোমল হাত জোড়া শক্ত করে ধরে বলল, একটা কবিতা শুনবে? আমি তোমায় ভেবে লিখেছি। নুরি মাথা নেড়ে সায় দিল। ইসহাক ওকে আরও একটু কাছে টেনে আবৃত্তি করল, তার গলার সম্পূর্ণ স্নিগ্ধতা ঢেলে। যদি ভালোবাসো সঞ্চারিণী, তবে এসো স্নিগ্ধ নদীর ঢেউয়ে, যেখানে রূপালী জোছনায় জলে আমাদের দুই হৃদয়ের প্রান্তর। তোমার চুলের ঘ্রাণে জড়ানো বাতাস আমার পৃথিবীকে করে উন্মাদ। তোমার হাসিতে ফুটে ওঠা রোদের মতো আমি প্রতিটি দিন বাঁচি নতুন করে। যদি ভালোবাসো সঞ্চারিণী, তবে চলো দূরের পাহাড়ের কাছে, যেখানে মেঘেরা গল্প বলে চুপিসারে তাদের আকাশে হারিয়ে যাওয়া সময়ের।
তোমার চোখে ঝরে পড়ে যত স্বপ্ন, সেগুলো আমায় করে একান্ত। তোমার স্পর্শে জাগে ভোরের প্রথম আলো, যা পৃথিবীর সব দুঃখ ভুলিয়ে দেয়। তুমি আমার শিকড়, তুমি আমার ডানা, তোমার ছোঁয়ায় আমি আকাশ ছুঁই। যদি ভালোবাসো সঞ্চারিণী, তবে থাকো আমার জীবনের প্রতিটি মুহূর্তে। চিরদিনের মতো। সমাপ্ত।